আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের কিছু করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। লক্ষ্য করেছিলেন কি 32 নম্বরে আগুন ধরিয়ে হিজবুত তাহরীরের পতাকা ওড়ানো হয়েছিল? 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কুয়েত থেকে তাকে সসম্মানে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা যদি ভালো হতো সে ভারতের নরেন্দ্র কোলে না থেকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। বাংলাদেশে যা হলো তার আসলে সারমর্মটা কি? এতে কি আওয়ামী লীগ জিতেনি? অবশ্য আওয়ামী লীগ জিতছে, সেটা ব্যাখ্যা করব, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি 32-এর যেই অবশিষ্ট সিমেন্ট, বালি, ইট, তারপর হচ্ছে ধরেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড, পিনাকি কিংবা ইলিয়াসের মায়ের ভাতার, সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে। আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের কিছু করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জনতার ভাঙচুর, তখন শেখ হাসিনা লাইভে এসে হাউমা করে কাঁদেন। তিনি বলেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করিনি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? তাহলে 32 নম্বর বাড়িটা কেন ভাঙ্গা হচ্ছে? ছাত্র জনতার কাছে বিচার চান তিনি। বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের কিছু করিনি? শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার হলো আজ বুধবার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট দেশ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা। তবে এই ঘটনার 6 মাস হলেও এখন পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই তার কথায়। আজ রাত 9টার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি লাইভে আসেন। বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখাননি। লাইভে এসে তিনি বলেন, জুলাইয়ের এই আন্দোলন কোটা আন্দোলন ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। আমি বারবার বলছি, এখনো বলছি, 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না। এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর।
প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয়, যদিও গত 5 আগস্ট এক দফা 32 নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গেল বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। লক্ষ্য করেছিলেন কি 32 নম্বরে আগুন ধরিয়ে হিজবুত তাহরীরের পতাকা ওড়ানো হয়েছিল? উল্টাই দাও, ঘুরাই দাও, পতাকা ঘুরাই দাও। হিজবুত তাহরীরের পতাকা চেনেন তো না? সেই সাদার ভেতরে কলেমা লেখা। সেই হিজবুত তাহরীরের পতাকা উড়ানো হলো ধানমন্ডি 32-এ। কারা নির্দেশনা দিয়েছিল এই 32 নম্বর পোড়ানোর? মনে পড়ে তো না? জানেন তো? দলে দলে আসবেন ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে। জামাতের জারজ, বাংলাদেশে রেখে যাওয়া পাকিস্তানের বীজ, ওরা বলে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়নি। 32 নম্বরে আরাম করে বসেছিল 25শে মার্চের কালো রাতে। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি। কিন্তু ডিফেন্স পাকিস্তানের ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে 32 নম্বর জ্বালিয়ে দিয়েছে জনতা, যেই 32 নম্বরে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য কাজ করেছিল, পাকিস্তানকে বিভক্ত করার জন্য কাজ করেছিল। তাহলে পাকিস্তানের আর্মিদের নিজস্ব সেই প্রচারণাতেই প্রমাণ পায় 32 নম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতার তীর্থভূমি, যেখান থেকে স্বাধীনতার সকল পরিকল্পনা করা। এই ভবনটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। সেখানে ছাত্র সমাজের জন্য ভাষণ দিবে, এটা কি কোনো ছেলে খেলা মনে হয়? বাংলাদেশ এবং
ভারতের মধ্যে এক ধরনের চুক্তি আছে, সেই চুক্তিটাকে আপনি জানেন যে বাংলাদেশ থেকে কোনো চোর যদি ইন্ডিয়াতে যদি যে পলায় থাকে, সাপোজ পলায় আছে, সেখানে ইন্ডিয়া বাধ্য ওই লোকটাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে। পিনাকি ভট্টাচার্য সে আছে প্যারিসে, তাকে কি বাংলাদেশে আনতে পারতো না? লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য শেখ হাসিনা বারংবার এটা হলো মানে চুক্তি করতে চেয়েছে, তারেক রহমানকে দেশে আনতে চেয়েছে, পেরেছে? কারণ ওর মতো গন্ডমূর্খ তারেক রহমানকেও দেশে আনতে পারিনি। বাংলাদেশের মানুষকে তাকে লাথি মেরে যে ভারতে পাঠিয়েছে, সে ভারতে বসে যে বাংলাদেশে যে এই মুহূর্তে সে যে এক ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চাচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে যে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে, যে তার বাবাকে যেখানে হত্যা করা হয়েছে সেই বাড়ি আজকে গড়িয়ে দেওয়া হবে। এবং আমার কাছে মনে হয় 5ই আগস্ট হয়তো তার বাবার যেখানে হত্যা হয়েছে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয় সেদিন না পুড়িয়ে দিয়ে এই জায়গাটা যদি একটা বিধ্বংস করা যেত, আমার কাছে মনে হয় তখনই ভালো হতো। কিন্তু যেহেতু শেখ হাসিনা আজকে বলেছে রাত 9টায় সে আজকে স্পিচ দিবে, আমার কাছে মনে হয় আজকেই যে ধানমন্ডি 32-এর যে বিল্ডিংটা আছে সেটা একেবারে গুড়িয়ে দেওয়া উচিত। এবং এই যে ডিজে পার্টি হচ্ছে সেটা আজকে বাংলাদেশে যা হলো তার আসলে সারমর্মটা কি? এতে কি আওয়ামী লীগ জিতেনি? অবশ্যই আওয়ামী লীগ জিতছে, সেটা ব্যাখ্যা করব। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমেজটাকে কিভাবে শিবির ধ্বংস করে দিল সেটা নিয়েও কিন্তু ব্যাখ্যা করব। বঙ্গবন্ধুর 32 নাম্বার অর্থাৎ ধানমন্ডির 32 নাম্বার ছিল যে বাংলাদেশের জন্য শুধু আসলে বঙ্গবন্ধুর বসত বাড়ি না, এটা ছিল বাংলাদেশের যে সৃষ্টির একটা ইতিহাস তার সাথে জড়িত, যেটা আসলে আমরা বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে পরবর্তীতে আসলে যেটাকে এস্টাবলিশ করা হয়েছিল সেটা কিন্তু 5ই অগস্টেই পুড়ে দেওয়া হয়েছে। এখন 5ই অগস্টে যে বাড়িটা পুড়ে দেওয়া হয়েছে সেখানে আজকে আবার হামলা করে এটা কার লাভবান বা কারা লাভবান হলো? প্রথমে আসি যে আওয়ামী লীগ এখানে সফল কিনা। দেখেন আজকে প্রোগ্রামটা কি ছিল, একদম সিম্পল, যে শেখ হাসিনা তাদের একটা ফেসবুক পেজে অর্থাৎ আওয়ামী লীগের ফেসবুক পেজ বা ছাত্রলীগের ফেসবুক পেজে একটা বক্তৃতা দিবে। এখন এটা শোনার পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গামজরা শুরু হয়েছে সেটা গত কয়েকদিন আমরা দেখতেছিলাম যে আমাদের যে সরকারের প্রেস সচিব আছে তারও অবস্থা খুব খারাপ, সেও প্রতি সেকেন্ডে বক্তৃতা দিচ্ছিল। আর হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো অবস্থা আরও খারাপ, তারা এটাকে প্রতিহত করবে, এই করবে সেই করবে। দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কোনো ধরেন যে আপনার ফিল্ডের কোনো প্রোগ্রাম বা কোনো বক্তৃতাও না, জাস্ট ফেসবুকে একটা বক্তৃতা নিয়েই এদের এই অবস্থা। তাহলে চিন্তা করেন যদি আওয়ামী লীগ প্রকাশ্যে এসে আবার রাজনীতি মাঠে সক্রিয় হয়ে পুরো শক্তি নিয়ে আসে তাহলে এদের কি অবস্থা হবে? এরা কি আসলে জায়গা থাকতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এখন দেখেন আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার বক্তৃতা ঠিকই দিয়ে দিয়েছে, এটার প্রতিক্রিয়া আপনারা কি করলেন? 32 নম্বরে বুলডোজার দিয়ে আপনারা ধ্বংস করলেন, প্লাস হলো যায় শেখ পরিবারের যে বাড়ি ছিল সেটাও ধ্বংস করলেন। এখন এখানে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে কোনো প্রতিরোধ তৈরি করে না। তার হলো প্রথম কথা হলো যে আওয়ামী লীগ যে প্রোগ্রামগুলো দিচ্ছে সেটাকে আপনারাই মোটামুটি পালন করতেছেন, খুবই সুন্দর। আওয়ামী লীগকে পালন করতে হয় না, আপনারাই রাজনীতিতে আওয়ামী লীগকে আরও বেশি স্পেস দিচ্ছেন, সেটা খুবই ভালো জিনিস আওয়ামী লীগের জন্য। আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আওয়ামী লীগের এই যে প্রোগ্রামগুলো তারা পুরো ফেব্রুয়ারি 18 তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো দিল সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাইলাম যে আগে কিন্তু জয় বাংলা স্লোগানগুলা মানুষ বাসায় বসে দিত বা ফেসবুকে বা কিছুতে লিখে দিত, প্রকাশ্যে ছিল না। কিন্তু যখন লিফলেট বিলির যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু মানুষ হাটে বাজারে গিয়ে আপনার সেটা বিলি করছিল। তার হলো আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা আছে তাদের কিন্তু অলরেডি বয়ডর ছুটে গেছে বা বয়ডরটা এখন আর নাই, তারা অলরেডি মাঠে নামা শুরু করছে। এর থেকে বড় কথা হলো যে এখন তারা স্বইচ্ছে গিয়ে গ্রেপ্তার হইতেও আসলে কোনো পিছপা হচ্ছে না, তাদের মধ্যে সে বয়ডরটা চলে গেল। আজকের ঘটনার পরে আমার মনে হয় সেটা আরও বেশি চলে যাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে, বিশেষ করে তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদের থেকে কিন্তু এই বয়ডরটা চলে যাবে। তারা কিন্তু সামনের যে প্রোগ্রামগুলো আছে সেটা আরও শক্তিশালীভাবে বা আরও শক্তভাবে তারা জানান দেবে। এখন আসেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা ট্র্যাপে পড়ছে সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। এই যে আজকে বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি মিলে বা তাদের যে দোসর
জামাত শিবির আছে তারা মিলে যে এই 32 নম্বর বাড়িটা বাংলা, আসলে এতে তারা মনে করছে, অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন মনে করছে তারা আসলে সফল, কিন্তু এখানে রাজনীতিটা কিন্তু আরো গভীর। আমরা বলি না যে সাপও মরল লাঠিও ভাঙলো না, শিবির কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে সেই খেলাটাই খেললো। জামাতের মেইন ধরেন যে টার্গেট হলো 71 নিয়ে, তাই না? মানে 71 নিয়ে তাদের যত মাথা ব্যথা সবকিছু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তো সেটা হওয়ার কথা না, যদি তারা জামাতের মানে পেটের ভিতর থেকে বের না হয় আর কি। ধরেন যে রাগটা যদি শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে হইতো তাহলে বিষয়টা হতো কিন্তু অন্যরকম। তাহলে তারা আয়নাগর নিয়ে কথা বলতো, তাহলে তারা যে বিভিন্ন এমপি মন্ত্রীরা যে দুর্নীতি করেছে সেটা নিয়ে কথা বলতো, অথবা বাজারের সিন্ডিকেট নিয়ে কথা বলতো। কিন্তু তারা মুজিববাদ এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি, যেটা থেকে আমাদের মুক্তিযুদ্ধের ধরেন সোনালী দিনগুলো, যেটা থেকে বা মুক্তিযুদ্ধের সময় বা আগে থেকে যেটা থেকে আসলে নিয়ন্ত্রিত হয়েছিল, সেই বাড়ির উপর আঘাত করার অর্থ হইল তারা আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রবলেম না, প্রবলেমটা হইল তাদের মুক্তিযুদ্ধ। এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে এই জামাত শিবির এই কাজটা কিন্তু করাই ফেলছে। তার মানে এখানে তারা 71-এর আরেকটা উপাদানে হামলা করার চেষ্টা করলো। ওকে, এখন আরেকটা বিষয় যে খেয়াল করেন সেটা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকদিন পরে তো আপনার রাজনৈতিক দল ঘোষণা করবে, তাহলে তাদের ইমেজটাও নষ্ট করতে পারলো আর কি জামাত শিবির এই ধরেন এটা দিয়ে। তারা ভাবতেছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাবতেছে তাদেরকে সবাই বাহবা দিচ্ছে, যারা তাদের সাথে এতদিন ছিল তারাও তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, এবং কয়েকদিন পরে আরো দেখবেন এই ধিক্কারের পরিমাণ আরো বাড়তেছে। সো শিবির এখানে দুইটা কাজে করলো, এক হলো যে মুক্তিযুদ্ধকে তাদের যে ক্ষোভ সেটা জাগতে পারলো, সেটা ধ্বংস করার চেষ্টা করলো, যদিও 32 নম্বর ঘুরে দিল বা 35 নম্বর ছাই করে দিল, 32 নম্বরের গুরুত্ব 32 নম্বরে থাকবে। আরেকটা কাজ করলো, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলো সেটাকে অলরেডি তারা বিতর্কিত করে দিল। এই রাজনৈতিক চালের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী বা এই রাজনৈতিক ট্র্যাপের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অলরেডি পড়ে গেছে। আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ধরেন যে এই সমন্বয়কদের মেইন প্রোগ্রামটা কি ছিল, যে শেখ হাসিনার আজকে বক্তৃতা নিয়ে তাদের মেইন প্রোগ্রামটা ছিল যে তারা বিভিন্ন জায়গার ডকুমেন্টারি প্রদর্শন করবে। হঠাৎ করে তাদের মনে হলো না 32 নাম্বার পুরে দিতে হবে। এটা কার মাথা থেকে আসছে এবং কার উদ্দেশ্যে আসছে? এখন 32 নাম্বার বাড়ি তো আগেই পুরে গেছে, সেটা এখন আবার পোড়াইলেও যে আওয়ামী লীগের খুব ক্ষতি হয়ে যাবে তা না। এই 32 নাম্বার পূর্বে আবার সেটা আরো বেশি তথ্য সমৃদ্ধ হয়ে সেটা প্রতিষ্ঠিত হবে, এটাই বাস্তবতা। এবং আপনি চাইলে 32 নম্বরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না, সেইখানে আপনি পুরো ছাই করে দেন তারপরেও সেখানে 32 নম্বরের ইতিহাস জড়িত থাকবে। আমি যেটা বলি, আগে 32 নম্বরে ছিল 75-এর ঘটনাবলী বা 75-এর বিষয়গুলো, এখন কিন্তু আরো বেশি তথ্য সমৃদ্ধ 32 নম্বর গড়ে উঠবে। সেইখানে এই যে 5 তারিখের এই বর্বর কাহিনী কারা ছিল সে তাদের চেহারা চুরুত সবকিছুই সেখানে স্থান পাবে। সো সারা জীবনের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রাজনীতি করতে যাবে তাদের জন্য কিন্তু এটা একটা কালিমা হয়ে থাকবে, মানে তাদের একটা ধরেন যে ব্যাড ইমেজ হয়ে থাকবে। আর এটা সূক্ষ্মভাবে জামাত শিবির কিন্তু করাই নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে, না হলে তাদের মানে আসল প্রোগ্রাম থেকে সরে এসে তারা হঠাৎ করে 32 নম্বর পোড়ানোর প্রোগ্রাম দিল কেন? এখন তাদের যে গুরুরা বা গুরুদের কথা শুনে তারা দিয়েছে, তাদের আসলে চিন্তা করতে হবে, বা এই বৈষম্য ছাত্র আন্দোলন যে নতুন রাজনৈতিক দলটা করবে সেই নেতাদের চিন্তা করতে হবে তারা আসলে তাদের সেই গুরুদের কথা আবার শুনবে কিনা। এখন তাদের মনে হচ্ছে যে না, তারা বিশাল কাজ করছে, ছাত্র জনতা আবার এক। আসলে তো ছাত্র জনতা এখানে এক ছিল না, এখানে শিবিরের কর্মীরা ছাত্রলীগের মধ্যে ঢুকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি 32-এর যেই অবশিষ্ট সিমেন্ট, বালি, ইট, তারপর হচ্ছে ধরেন গাছপালা, ঠালঠুল যা আছে, পোড়া জিনিসপত্র যা আছে, মোটামুটি ভাঙ্গারির কাছে যা বেচা যায় মোটামুটি সব হয়তো নিয়ে গেছে। আমরা দেখছি গতকালকে লিফটের মালামালও খুলে নিয়ে গেছে, এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে, গ্রিল কাইটা। কারণ এখানে যখন কোনো রকম এরকম বড় ঘটনা ঘটে দুইটা শ্রেণীর মানুষ থাকে, একটা থাকে উত্তাল জনতা, আরেকটা থাকে ভাঙারি টোকাই। তারা এগুলোর ফাঁকে ফাঁকে দিয়ে জিনিসপত্র চুরি করে এগুলো কিন্তু আবার বিক্রি করে, চড়া দামেও বিক্রি হতে পারে। যাই হোক,
তো এই মুহূর্তে ধানমন্ডি ৩২ মোটামুটি এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এখন এই ধানমন্ডি ৩২কে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড, অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তেই এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিছে। তো কী ঘোষণা দিচ্ছেন যেটা মুসল্লিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে? বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি। তিনি বলছেন যে বুলডোজার ঢুকেছে ৩২ নম্বরে, নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে ৫ই মে ২০১৩, মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালো রাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ। তো আমরা যখন এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সকাল 10টার মতন বাজে। তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল, মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার শোনা যাচ্ছিল, আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল, আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল। মানে একজন আবার ইট দেখায়া বলছে যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার কইরা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন কেন? পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইট দিয়া পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে। একটা 2-in-1 ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে। আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন, শেয়ার করছেন, সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে। কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে, মানে সক্ষম হয়। গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে 5ই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে, কিন্তু ওই সময় ঘটে নাই। গুইনা আরেকটা 5 তারিখই মানে ফেব্রুয়ারির 5। পিনাকির বক্তব্য। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে যতই আপনি ক্রুদ্ধ হন, শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আপনি মেটাতে চান ৩২ নম্বরের বিরুদ্ধে। ৩২ নম্বরকে এখানে পিনাকি বলেছে ফ্যাসিস্টের আতুর ঘর, পুড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, সবাইকে বুলডোজার হাতুড়ি নিয়ে আসতে বলেছে, গান গাইতে গেতে আসতে বলেছে, এবং জাতির দায়ভার মুক্ত হবে। কিসের দায়ভার? দায়ভার এটাই যে আমরা এই ৩২ নম্বরে আমাদের বাঙালির স্বপ্নের রচনা দেখেছিলাম। পিনাকি কি মনে করে যে ৩২ নম্বর গুড়িয়ে দিলে, প্রথমত একটি বাড়ি, এটাকে গুড়িয়ে দিলে আবার নির্মাণ করা যাবে না? 683 খ্রিস্টাব্দে ইয়াজিদ বাহিনী
আবদুল্লাহ ইবেন জুবায়ের যখন মক্কায় নিয়ন্ত্রণে ছিলেন তখন কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, হজরে আসওয়াদ টুকরো টুকরো করে ফেলেছিল। সেই কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন আবদুল্লাহ ইবেন জুবায়ের। সেই কাবায় মুসলমানরা যায় সারা বিশ্ব থেকে। বাঙালিদের তীর্থভূমি 32 নম্বর করিয়ে দেওয়াই যেতে পারে, কিন্তু পিস বাই পিস আবার 32 নম্বর করা হবে। বাংলাদেশের মনের ভেতরে যে 32 নম্বর, এইটা ঘোরা করবে কিভাবে, এটাকে চালিয়ে দিবে কিভাবে? ধ্বংসকারী সবসময় মানুষের ভেতরে ক্ষোভ সৃষ্টি করে। যে ধ্বংস করে সে নিজেই ধ্বংস হয়। 32 নম্বরকে ধ্বংস করে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরো বহুগুণে বেড়ে গেছে বাংলাদেশের মানুষের। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এইখানে একজন অমুসলিম লোক যিনি সালাম দিয়ে কথা বলে এবং তার দ্বারা সমস্ত উগ্রবাদীরা চাঙ্গা হয় কেন? কারণ পিনাকি ইয়াজিদের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এই সকল উগ্ররা মুসলিম নয়, তারা ইয়াজিদ বাহিনীতে পরিণত হয়েছে। তারা ওয়াহাবি সালাফিস্ট উগ্র, তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে না। তারা আমাদেরকে অপমান করতে পারে, 32 নম্বর ঘুরিয়ে দিতে পারে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতে পারে, তারা যাচ্ছে তাই করতেই পারে। কিন্তু উপরওয়ালা বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করেছে যখন তাদের গর্ব চরম পর্যায়ে গেছে। শেখ হাসিনা অনেক ভুল করেছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশী জাতি গ্রহণ করবে। পিনাকির ফায়দাটা কি? এখানে অমুসলিম যা বললাম, সালাম দিচ্ছে, চাঙ্গা করছে উগ্রদেরকে, তার লাভটা কি? দেশপ্রেমিক? না না না, বাংলাদেশে উগ্রতা বাড়লে ভারতে উগ্রতা বাড়বে, এই উপমহাদেশ অশান্ত হবে। তাহলে ভারতের হিন্দুত্ববাদী উগ্রতা বাড়ার জন্য যে রসদ, সেটা সৃষ্টি হবে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ বাড়লে। কিন্তু প্রকৃত সনাতনীরা এটা পছন্দ করে না, প্রকৃত মুসলমানরা এটা পছন্দ করবে না। তাহলে উগ্রতা বাড়ুক কারা চায়? তাহলে কি পিনাকি হিন্দুত্ববাদীদের পারপাস সার্ভ করছে? নাকি যদি বাংলাদেশে উগ্রতা বাড়ে তাহলে এই পিনাকির বংশীয় যে চরিত্র, যে ডিভাইড অ্যান্ড রুল, সেটা চায়, নাকি কমিউনিস্ট জাগরণ চায়? তার মতলবটা কি? সে সাধারণ হিন্দুদের পারপাস সার্ভ করছে না। সাধারণ এক মুসলমানরা বলেছে মুফাসিল ভাই এই বেটা হিন্দু। আমি বলছি নো, সে সাধারণ হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না। সাধারণ হিন্দুরা এরকম ভায়োলেন্সকে সমর্থন করে না, বরঞ্চ এরকম ভায়োলেন্স বাড়লে সাধারণ হিন্দুরা ভিকটিম হয়। পিনাকি জেনে শুনে উগ্রতা বাড়িয়ে দিচ্ছে আর সাধারণ হিন্দুদেরকে ভিকটিম বানাচ্ছে। মতলব কই? বাঙালিদেরকে মুসলিম হিন্দু উগ্রতায় এক কোনায় নিয়ে যেতে পারলে অবাঙালিরা ডোমিনেট করতে সুবিধা হয়, সেই অবাঙালিরা যারাই হোক। নাকি সে পেইড এজেন্ট মৌলবাদীদের পেইড এজেন্ট হয়ে তার আলটিমেটলি কোনো একটা ফায়দা হবে না, সেটা টেম্পোরারি ফায়দা। আমি জানি ওর সাথে জামাতের ইরাদের সাথে সম্পর্ক, সেটা থাকতেই পারে, সেটা সমস্যা না। সমস্যাটি হচ্ছে তার আসলে ফায়দাটা কি? সে অনেকগুলো শিশুকে হত্যা করে, পপুলারের ঘটনা আমরা জানি না, পপুলার ফার্মাসিউটিক্যাল, অনেকগুলো শিশুকে হত্যা করে পিনাকি পালিয়েছে দেশ থেকে। পিনাকি দেশ থেকে পালিয়েছিল কেন? এখন তো তার মানুষ সব শাসনে, তার কথায় মানুষ জ্বালিয়ে দেয়, তার কথায় এটা করে সেটা করে। তাহলে পিনাকি দেশে যায় না কেন? দেশের জন্যই যায় না যে দেশে গেলে ওর মামলাটি চাঙ্গা হবে। এবং সে চায়, যেহেতু একটা মুসলমান মেয়েকে বিয়ে করেছে, সে এখন জঙ্গিদের সহায়তা নিতে পারলে তাকে কেউ আর এই কথাটি খোঁচা দিবে না। আর মানুষ 280 জন শিশু হত্যার কথা ভুলে যাবে, তাই না পিনাকি? এটা হচ্ছে মূল। আসলে মুখে বলে ইন্ডিয়ার সেন্টিমেন্টের বিরুদ্ধে, ইন্ডিয়া বয়কট, বাস্তবে বিষয়টা অন্য জায়গায়। বাস্তবে সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে।
বুঝি বলি আমরা, বুঝি। হায় রে ফ্রান্স পাসপোর্টের লোভ, হায় রে লোভ, দিল্লি কা লাড্ডু, তাই না? আসলে এরা দেশে যায় না কেন জানেন? এই পিনাকি। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।